বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ শ্রেণী ব্যবসা শিক্ষা শাখার সুপ্রিয় ছাত্রীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাই। বহু আগে থেকে তোমাদের অনলাইন ক্লাস শুরু হয়েছে। আমিও তোমাদের সাথে বিগত ক্লাসে ব্যবস্থাপনা সেকেন্ড পেপারের প্রথম অধ্যায় আলোচনা করেছি। এখানে ডেফিনিশন অফ ম্যানেজমেন্ট, এলিমেন্টস অফ ম্যানেজমেন্ট এবং ফাংশনস অফ ম্যানেজমেন্ট আলোচনা করেছিলাম। আজকে আলোচ্য বিষয় মূলত ব্যবস্থাপনা চক্র, ইংরেজিতে বলে ম্যানেজমেন্ট সাইকেল, এবং ব্যবস্থাপনার বিভিন্ন স্তর আলোচনা করব, লেভেলস অফ ম্যানেজমেন্ট। প্রথমেই ম্যানেজমেন্ট সাইকেল সম্পর্কে আলোচনা করব। চক্র কাকে বলে একটু দেখি। সাধারণত চক্র বলতে কোনো কিছুর ধারাবাহিক আবর্তনকে বোঝায়। ব্যবস্থাপনার ক্ষেত্রে ব্যবস্থাপককে কতগুলো মৌলিক কাজ করতে হয়, এই কাজগুলো ধারাবাহিক অর্থাৎ চক্রাকারে চলতে থাকে। যেমন এই কাজগুলো হলো পরিকল্পনা প্রণয়ন, সংগঠিতকরণ, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ। ব্যবস্থাপনার এই কাজগুলো পরিকল্পনার মাধ্যমে শুরু হয় এবং পর্যায়ক্রমে চলতে চলতে নিয়ন্ত্রণের মাধ্যমে শেষ হয়। পুনরায় পরিকল্পনার মাধ্যমে শুরু হয়ে ধারাবাহিকভাবে চলতে থাকে। এজন্য ব্যবস্থাপনার কার্যাবলীকে ব্যবস্থাপনা চক্র বলা হয়। এক্ষেত্রে এই পরিকল্পনা প্রণয়ন ব্যবস্থাপনা চক্রের অন্যান্য সব কাজের ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ প্রতিষ্ঠানের উদ্দেশ্যের আলোকে পরিকল্পনার উপর ভিত্তি করেই পরবর্তীতে বাকি কাজগুলো পর্যায়ক্রমে চলতে থাকে। এখন এই ব্যবস্থাপনার চক্রকে চলো একটি উদাহরণের মাধ্যমে আলোকপাত করি। যেমন মনে করো মিস্টার এক্স ইউনিলিভার কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক। তিনি 2018 সালে 1 লক্ষ পিস শার্ট তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন। এই কাজ হলো পরিকল্পনা প্রণয়ন। এই লক্ষ্য বাস্তবায়নে প্রতিষ্ঠানে কি কি কাজ করতে হবে এবং প্রতিটি কাজ সংশ্লিষ্ট ব্যক্তি এবং বিভাগের মধ্যে দায়িত্ব কর্তব্য কী হবে তা নির্ধারণ করাই হচ্ছে সংগঠিতকরণ। এই লক্ষ্যমাত্রা অর্জনের জন্যে প্রতিষ্ঠান প্রয়োজনীয় জনবল নিয়োগ দেন। এই কাজকে বলা হয় কর্মী সংস্থান। তিনি কর্মীদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা ও পরামর্শ দেন। এটি হচ্ছে নেতৃত্ব নির্দেশনা। লক্ষ্যমাত্রা অর্জন করতে পারলে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের তিনি
বোনাস দেওয়ার ঘোষণা দেন। এই কাজকে বলা হচ্ছে প্রেষণা। এছাড়া সবাই যাতে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে একসাথে কাজ করেন এবং সম্মিলিত প্রচেষ্টা যাতে জোরদার হয়, সেই জন্য প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবাইকে উপদেশ দিলেন। ব্যবস্থাপনার এই কাজকে বলা হয় সমন্বয় সাধন। সবশেষে নিয়ন্ত্রণ। সবশেষে দেখা গেল প্রতিষ্ঠানের শ্রমিক এবং কর্মকর্তারা সর্বোচ্চ পরিশ্রম করেও মাত্র ৭৫,০০০ পিস শার্ট তৈরি করতে পারেন। বছর শেষে দেখা গেল ২৫,০০০ পিস শার্ট কম তৈরি হয়েছে। সব কিছু বিচার বিবেচনা এবং পর্যালোচনা করে দেখা যায় সেখানে কিছু যান্ত্রিক ত্রুটি বিচ্যুতি ছিল। এই যান্ত্রিক ত্রুটি বিচ্যুতি এবং বিদ্যুৎ সরবরাহ সঠিকভাবে না হওয়ার কারণে উৎপাদনের লক্ষ্যমাত্রা ১,০০,০০০ পিস শার্ট তৈরি করা সম্ভব হয়নি। তাই পরবর্তীতে এ ধরনের সমস্যা মোকাবেলায় নতুন প্রযুক্তি সম্পন্ন মেশিন স্থাপন করা হলো এবং বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য একটি জেনারেটরের ব্যবস্থা নেওয়া হলো। এই পুরো কাজটাকেই বলা হচ্ছে নিয়ন্ত্রণ। সুতরাং আমরা দেখতে পেলাম একটি পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য সাধারণত ধারাবাহিকভাবে পরিকল্পনা পরে সংগঠিতকরণ, কর্মীসংস্থান, নির্দেশনা ও নেতৃত্বদান, প্রেষণা, সমন্বয় সাধন এবং নিয়ন্ত্রণ প্রয়োজন। একবার পরিকল্পনা অনুযায়ী কাজ করার পর নির্দিষ্ট সময় শেষে নিয়ন্ত্রণের মাধ্যমে সংশোধনী ব্যবস্থা নেওয়া হলো, যেটি আমরা একটু আগে উদাহরণের মাধ্যমে জেনে নিলাম। এতে নিয়ন্ত্রণের মাধ্যমে পরবর্তী পরিকল্পনা সংশোধন হয়। অর্থাৎ এক্ষেত্রে পরবর্তী সময়ে অর্থাৎ বছরের শুরুতে নিয়ন্ত্রণ নতুন পরিকল্পনার ভিত্তি হিসেবে কাজ করে। এরপর নিয়ন্ত্রণের আলোকে পুনরায় নতুন একটি পরিকল্পনা প্রণয়ন করতে হয়। সেটি বাস্তবায়ন করার জন্যে আবারও সংগঠিতকরণ, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ দরকার হয়। এভাবে দেখা যাচ্ছে ব্যবস্থাপনার কার্যাবলী ধারাবাহিকভাবে চক্রাকারে চলতে থাকে। তাই ব্যবস্থাপনার এই কার্যক্রমকে ব্যবস্থাপনা চক্র হিসেবে অভিহিত করা যায়। আশা করি এইটুকুন তোমরা বুঝতে পেরেছ ছাত্রীরা। এখন তোমাদের সাথে ব্যবস্থাপনার বিভিন্ন স্তর সম্পর্কে আলোচনা করব। ব্যবস্থাপনা হচ্ছে একটি সুসংবদ্ধ ও সুবিন্যস্ত ধারাবাহিক কার্যপ্রণালী, যেগুলি একটু আগে আমরা ব্যবস্থাপনার চক্রে দেখতে পেলাম। এখন স্তর বলতে কি বোঝায়? তাহলে সাধারণভাবে ব্যবস্থাপনার কার্যাবলী বা প্রক্রিয়া বাস্তবায়নকারীদের বিভিন্ন পর্যায়েই হলো ব্যবস্থাপনার স্তর।
ব্যবস্থাপনার স্তর দেখতে তোমরা চিত্রের দিকে খেয়াল করো, অনেকটা ত্রিভুজ বা পিরামিড আকৃতির হয়ে থাকে। প্রখ্যাত ব্যবস্থাপনাবিদ স্টিভেন জে স্কিনার এবং জন এম ইভানসেভিচ বলেন, কোনো প্রতিষ্ঠানে কর্তৃত্বের ভিত্তিতে ব্যবস্থাপকীয় বিন্যাসকে ব্যবস্থাপনার স্তর বলা হয়। ব্যবস্থাপনার স্তর কার্যত তিনটি, যথা নির্বাহী বা উচ্চস্তর, মধ্যস্তর, নিম্নস্তর বা প্রথম সারি। সুতরাং এক কথায় আমরা বলতে পারি, প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ে নিয়োজিত যারা ব্যবস্থাপক রয়েছেন তাদের মধ্যে প্রতিষ্ঠিত হওয়া পর্যায়ক্রমিক কর্তৃত্ব দায়িত্বের যে একটি সুশৃঙ্খল বিন্যাস, সেটিকেই ব্যবস্থাপনার স্তর বলা হয়। এই স্তরকে তিন ভাগে ভাগ করা যায়। এখন এই স্তরগুলি সম্পর্কে একটু বিস্তারিত আলোচনায় যায়। প্রথমেই এই ছকটির দিকে একটু তোমরা খেয়াল করো। স্তরকে তিন ভাগে ভাগ করা হলো। শুরুতে রয়েছে উচ্চস্তরের ব্যবস্থাপনা। উচ্চস্তরের ব্যবস্থাপনা কি? প্রতিষ্ঠানের উদ্যোগ গ্রহণ, লক্ষ্য ও কৌশল নির্ধারণ, পূর্বানুমান, অর্থসংস্থান, দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন এবং নীতি নির্ধারণের জন্যে সর্বোচ্চ স্তরের যে সমস্ত নির্বাহী রয়েছেন তাদেরকে নিয়ে গঠিত স্তরকে বলা হচ্ছে উচ্চ স্তরের ব্যবস্থাপনা। এই স্তরকে এজন্যেই বলা হয় অ্যাডমিনিস্ট্রেটিভ স্টেজ, অর্থাৎ প্রশাসনিক স্তর। এখন এই স্তরে যারা থাকেন তাদের পদবিগুলো দিকে খেয়াল করো। তারা হচ্ছেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ, কোম্পানির সচিব, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক প্রমুখ ব্যক্তিরা এই স্তরের ব্যবস্থাপনার অন্তর্গত। উচ্চস্তরের নির্বাহী বা ব্যবস্থাপকরাই সাধারণত হয়ে থাকেন মানসিক ও বুদ্ধিসম্পন্ন। তাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে মানসিক ও বুদ্ধিভিত্তিক কাজ সম্পাদন করতে হয়। মধ্যস্তরের ব্যবস্থাপনা। মধ্যস্তরের ব্যবস্থাপনা হলো যে স্তরে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা কর্তৃক প্রণীত নীতি ও পরিকল্পনা সমন্বয় সাধন করা হয় এবং বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। এই স্তরকে বলা হচ্ছে মধ্যস্তরের ব্যবস্থাপনা। এছাড়া নিম্ন পর্যায়ের ব্যবস্থাপকরা যাতে উচ্চস্তরের ব্যবস্থাপনা কর্তৃক প্রণীত পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেন সেই বিষয়ে এই স্তরে তদারকি করা হয়। তাই এই স্তরকে এক্সিকিউটরি স্তরও বলা হয়, নির্বাহী স্তরও বলা হয়। এ স্তরে কারা থাকেন? উপমহাব্যবস্থাপক, সহকারী মহাব্যবস্থাপক, আঞ্চলিক ব্যবস্থাপক প্রভৃতি ব্যক্তি এই স্তরের অন্তর্ভুক্ত। এই স্তরে
শীর্ষ ব্যবস্থাপনা কর্তৃক গৃহীত পরিকল্পনা ও কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ তথা বিস্তারিত পরিকল্পনা প্রণয়ন করা হয়, সংগঠিতকরণ নির্দেশনা নেতৃত্ব দেওয়া হয়, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ করা হয়। এগুলি হচ্ছে এ স্তরের ব্যবস্থাপনার কাজ। এই স্তরে ব্যবস্থাপক উচ্চ পর্যায়ের ব্যবস্থাপকদের কাছ থেকে সামগ্রিক কৌশল, লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে জেনে নেন এবং তা নির্দিষ্ট কর্মসূচিতে পরিণত করেন। তার মানে আমরা দেখতে পাই এই মধ্যস্তরে যারা রয়েছেন তারা উচ্চস্তর ও নিম্নস্তরের মধ্যে সেতু বন্ধ হিসেবে কাজ করে, একটি সেতু বন্ধ তৈরি করে থাকেন। সবশেষে নিম্নস্তরের ব্যবস্থাপনা অর্থাৎ প্রথম সারির ব্যবস্থাপনা। মধ্য পর্যায়ের ব্যবস্থাপনা কর্তৃক প্রণীত পরিকল্পনা ও কর্মসূচি বাস্তবায়নের সাথে যারা প্রত্যক্ষভাবে জড়িত কর্মী রয়েছেন তাদের সমন্বয়ে মূলত গঠিত স্তরকে বলা হচ্ছে নিম্ন সারির অর্থাৎ নিম্ন স্তরের ব্যবস্থাপনা। এরা কার্যক্ষেত্রে নিয়োজিত কর্মীদের সরাসরি তদারকির দায়িত্বে নিয়োজিত থাকেন। এজন্যেই এই স্তরকে তত্ত্বাবধানকারী স্তর, ইংরেজিতে সুপারভাইজরি স্টেজও বলা হয়। সাধারণত এ স্তরের যারা থাকেন তারা হলেন প্রতিষ্ঠানের কর্মনায়ক, তত্ত্বাবধায়ক, ফোরম্যান, অফিস সুপার, শাখা ব্যবস্থাপক প্রভৃতি ব্যক্তি এ স্তরের ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত। এ পর্যায়ের উপরে থাকেন মধ্য পর্যায়ের ব্যবস্থাপকেরা ও নিচের দিকে থাকেন ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট নন এমন কর্মী বা শ্রমিকরা। এ স্তরের ব্যবস্থাপকরা প্রত্যক্ষভাবে কর্মীদের সাথে সম্পর্কিত থাকেন পরিকল্পনা বাস্তবায়নে। তাহলে এক কথায় আমরা বলতে পারি পরিকল্পনা বাস্তবায়নে কর্মীদের কাজ তদারকি করাই হল নিম্নস্তরের কাজ। সুতরাং ব্যবস্থাপনা স্তর তিনটির মধ্যে উচ্চস্তরের ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়নের সাথে মধ্যস্তরের ব্যবস্থাপনা সংযোগ স্থাপনের সাথে এবং নিম্নস্তরের ব্যবস্থাপনা তাদের করণীয় কাজের বাস্তবায়নের সাথে জড়িত। তো আজকে তোমাদের সাথে এই ডিফারেন্ট লেভেলস অফ ম্যানেজমেন্ট সম্পর্কে আলোকপাত করলাম। তোমরা বাসায় এই লেভেলস অফ ম্যানেজমেন্ট ভালোভাবে একটু পড়বে, কারণ এই লেভেলস অফ ম্যানেজমেন্টের উপর প্রায়ই পরীক্ষায় উদ্দীপক দেওয়া হয়। উদ্দীপকে থাকে উল্লিখিত উদ্দীপকের আলোকে মিস্টার এক্স সাপোজ মনে করো ব্যবস্থাপনার কোন পর্যায়ে কর্মরত আছেন। এটি অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে কিংবা প্রয়োগমূলক প্রশ্নের আকারও হতে পারে। কাজেই লেভেলস অফ ম্যানেজমেন্ট যদি ভালোভাবে তোমরা রপ্ত করতে না পারো, উদ্দীপকের আলোকে তোমরা আইডেন্টিফাই করতে পারবে না উল্লিখিত ব্যক্তি ব্যবস্থাপনার কোন পর্যায়ে রয়েছেন, ওনার কাজ কি, এই পর্যায়ে কারা কারা থাকেন, এগুলি তোমরা উদ্দীপক দেখে ভালোভাবে বের করতে পারবে না। সুতরাং ছাত্রীরা তোমরা অবশ্যই এই ডিফারেন্ট লেভেলস অফ ম্যানেজমেন্ট
খুব ভালোভাবে পড়বে এবং বুঝতে চেষ্টা করবে, তাহলেই তোমরা উদ্দীপক অনুযায়ী প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার প্রশ্ন যথাযথভাবে উত্তরে উপস্থাপন করতে পারবে। তো আজকে এ পর্যন্তই থাকুক। তোমাদের জন্য একটা বাড়ির কাজ দিচ্ছি, তোমরা প্রশ্ন দুটো একটু লেখো গোটা ব্যবস্থাপনা চ্যাপ্টারের উপর আলোকপাত করে তোমাদের একটি উদ্দীপক দিচ্ছি। সেই উদ্দীপকটা তোমরা লিখে নাও কিংবা বারবার ভিডিও অন করে শুনে নিতে পারো। আমি বলছি, জনাব এক্স একটি চা উৎপাদনকারী কোম্পানির নীতি নির্ধারণী এবং পরিকল্পনা প্রণয়নের কাজের সাথে জড়িত। কর্তৃপক্ষ 2016 সালে 5 কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন। কর্মীরা রাত দিন পরিশ্রম করে ভালো ফলনের পরও 4,50,000 কেজি চা উৎপাদন করতে সক্ষম হয়। জনাব চৌধুরী ও পরিচালনা পর্ষদ তদন্ত করেও বাস্তবায়নকারী কর্মকর্তা ও শ্রমিকদের কোনো গাফিলতির প্রমাণ পায়নি। প্রথমে জ্ঞানের প্রশ্নে লেখো 1. আধুনিক ব্যবস্থাপনার জনক কে? 2. অনুধাবনমূলক প্রশ্নে লেখো ব্যবস্থাপনা একটি সামাজিক প্রক্রিয়া, ব্যাখ্যা করো। প্রয়োগের প্রশ্নে লেখো 3. জনাব এক্স চৌধুরী ব্যবস্থাপনা কোন স্তরের কর্মকর্তা, ব্যাখ্যা করো। 4. অনুধাবনমূলক প্রশ্নে লেখো উদ্দীপকের প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় মধ্যম ও নিম্ন স্তরে নয় বরং উচ্চস্তরের কাজে ভুল ছিল। যুক্তিসঙ্গত তোমার মতামত উপস্থাপন করো। তো আজকে এ পর্যন্তই থাক। নেক্সট দিন পরবর্তী বিষয় নিয়ে তোমাদের সাথে আবার আলোচনায় আসব। তোমরা ভালো থেকো এবং ভালোভাবে ক্লাসটা বারবার ভিডিও অন করে ফলো করে বুঝতে চেষ্টা করবে। খোদা হাফেজ।